ঠিক আছে। আহ, বক্তব্যের শুরুতে আমি একটা জিনিস, আমি আসলে এখানে আসার আগে জানতে পারলাম যে এখানে জামাতের বা এই জঙ্গি, জুলাই জঙ্গি নামে যারা আছে তারা নাকি এই হলের বাইরে বাইরে এসছিল। আমি আসলে ওইটার ব্যাপারে খুব একটা যে জানতাম তা না, এবং কিছুক্ষণ আগে জানতে পারলাম যে তারা প্রচার করেছে যে তারা নাকি আমাকে তাড়িয়ে দিয়েছে, এবং আমি আর তাদের তাড়া খেয়ে আমি আর বক্তৃতা দিতে পারিনি। তো আহ, হাসলাম এই কারণে, সেটা হচ্ছে যে আহ, মানুষ অনেকভাবে আনন্দ চায়, অনেকভাবে আনন্দ পেতে চায়, সে মনে মনে কল্পনা করে, কল্পনা করে এক ধরনের সুখ নিতে চায়, আনন্দ নিতে চায়, সেটা সেটা থেকে আমাদের মনে হয় না কাউকে বঞ্চিত করা উচিত। তবে ওরা যদি সত্যি সত্যি এখানে থাকতো, আমি যেটা করতাম, আমি নিজে যেতাম এবং তাদেরকে রিকোয়েস্ট করতাম যে এসে এখানে বসে যাতে কথাগুলো শোনে। কারণ দেশে অশিক্ষিত মূর্খ এমনভাবে বেড়েছে, আমাদেরই দায়িত্ব এদেরকে জ্ঞান দান করা, পাঠদান করা। ফলে এখানে এসে কিছুটা হলেও শিখতে পারতো কি বলছি, কি আলাপ করছি, কি যুক্তি দিচ্ছি। যাই হোক, আমি প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে যে আজকের ঘটনাগুলো দিয়ে শুরু করব। আহ, বাংলাদেশে একটা রাজনীতি আছে, সেটা হচ্ছে জানাজার রাজনীতি। হ্যাঁ, আমাদের দেশটা এমন একটা ভয়ঙ্কর ম্যাটেরিয়াল জায়গাতে পৌঁছে গেছে, সেটা হচ্ছে যে চিল্লায় বলেন ঠিক কিনা বললে যতগুলো মানুষ চিল্লায় বলবে ঠিক কিনা, ঠিক ঠিক ধরে নিতে হবে যে ওই হুজুর মনে হয় সবচাইতে বেশি জনপ্রিয়। যেই লোকের জানাজাতে যত বেশি হবে ধরে নেওয়া হবে সেই লোক হচ্ছে জনপ্রিয়। একটা জুলাই জঙ্গি যে সারাটা বছর, সারাটা বছর জুড়ে বলে গেল একে মারবে, তাকে ধরবে, অমুকের হাঁটু ভাঙবে, অমুকের পা ভাঙবে, অমুকে কথা বলতে দেবে না, এবং কি ছিঁড়ে ফেলবে সেই শব্দ আমি এখানে আর উচ্চারণও করছি না। দিনের পর দিন যেই ছেলেটি গালি দিল, নোংরামো করলো, যেই ছেলেটি দিনের পর দিন এই অসভ্যতা করলো, বাংলাদেশ এমন একটা অবস্থায় পৌঁছে গেছে যে বাংলাদেশের একটা অংশ তাকে বলছে যে সে নাকি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ব্যক্তি, সে নাকি অনেক অবদান রেখে গেছে বাংলাদেশে। যদি কাউকে মারা পেটা এই 15টা মাস ধরে এই ছেলেটা, তার কাছে শুধু একটা কথাই শুনেছি যে কাকে সে মারবে, এইটা যদি হয় বাংলাদেশের বীরত্বের ব্যাপার, তাহলে আমার আর কিছু বলার নাই। আমি এই ক্ষেত্রে একটা উদাহরণ আমি একটা দিতে পারি আপনাকে। আজকে থেকে প্রায় 2011-12 সালের দিকে আমি একটা বাসাতে গেছি, লন্ডনের আপটন পার্কের একটা বাসাতে গেছি। তো সেখানে যাওয়ার পরে একটা ছেলে আমাকে বলছে, ওই আড্ডার মধ্যে বলছে যে ইলিয়াস আলী তার কাছে অনেক বড় একজন নেতা। নিঝুম ভাই, আপনি জানেন না ইলিয়াস আলী কত বড় নেতা। তা আমি বললাম যে ইলিয়াস আলী কেন আপনার কাছে অনেক বড় নেতা? আমার ধারণা ছিল যে ইলিয়াস আলীর জ্ঞানের কথা বলবে, ইলিয়াস আলীর রাজনৈতিক প্রজ্ঞার কথা সে বলতে পারে, মানে এই ধরনের কিছু একটা বলবে, এটা ছিল আমার এক্সপেকটেশন। কিন্তু ইলিয়াস আলী তার কাছে কেন একজন গুরুত্বপূর্ণ নেতা, তার কারণ হচ্ছে সে অনেক জোরে তার এলাকার একজন ওসিকে চড় মেরেছিল। একটা ওসিকে অনেক জোরে চড় মারার পরে সে ওসি 5 মিনিট আর কথা বলতে পারেনি, এই কারণে ইলিয়াস আলী তার কাছে বড় নেতা। বাংলাদেশের অবস্থাটা এত ভয়াবহ হয়ে গেছে, যেই ছেলেটি নোংরা থেকে নোংরাতম শব্দ ব্যবহার করেছে সে হয়ে গেছে হিরো। আমি এই জায়গাতে একটু থেমে গিয়ে আজকে ধন্যবাদ জানাবো যে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ। এবং আমি জানি যে ইউরোপের জীবন কেমন, আর এই ঠান্ডার মধ্যে এরকম একটা সময় আপনারা এখানে এসছেন, ধৈর্য ধরে এতক্ষণ বক্তৃতা শুনেছেন, আপনারা যে ঘুমা যান না এবং আমাকে দেখার পরে যে আপনারা কোনো জেগে আছেন, আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। এই কারণে বলছি কারণ দীর্ঘ সময় আমরা কথা বলেছি, মানুষ অনেক সময় টায়ার্ড হয়ে যায় সেই জায়গাতে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ এই এই কষ্টের সময়, এই সংগ্রামের সময় এই ধরনের
ব্যবস্থা বা এই ধরনের উদ্যোগ এটা কিন্তু প্রথম না। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী যখন 1981 সালে দেশে ফেরেন 17ই মে, তার আগেও কিন্তু এরকম ইউরোপ থেকেই শেখ হাসিনা মুক্তি পরিষদ, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ এরকম করা হয়েছে। এই ধরনের অর্গানাইজেশনগুলো আমার দৃষ্টিতে এক ধরনের শক্তি দেয়, মনে হয় যে একটা সুনির্দিষ্ট লক্ষ্য অবিচল থাকা। তো আমি আশা করব যে এই ধরনের যারা অর্গানাইজেশন করেছেন তারা যেন একটা সুনির্দিষ্টভাবে এজেন্ডা ভিত্তিক তারা বেশ কিছু কাজ করেন এবং নিশ্চিত তারা কাজ করবেন, আমি ধন্যবাদ জানাই। আরেকটা ব্যাপার আপনাদেরকে আমার বলতে হবে, যেটা হচ্ছে যে এখানে আসার পর বা আসার আগে আমার কাছে একটা খবর এসছে যে এখানে হচ্ছে আওয়ামী লীগ 4 ভাগে বিভক্ত, 2 ভাগে বিভক্ত, 3 ভাগে বিভক্ত। যখনই এগুলো শুনি আমি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে গেছি, আমি যখনই এইগুলো শুনি তখন আমি ভীষণ রকম কষ্ট পেতে থাকি। আমি সবসময় একটা উদাহরণ দেই, আমি জানি না আপনারা মনে করতে পারেন কিনা আমার সেই উদাহরণটা। সেটা হচ্ছে আমার আমার এই দলটাকে আমি কিভাবে মনে করি জানেন? একদম আদিক্ষেতা করে একটা শব্দ আমি বলছি না, একদম বুকের ভেতর থেকে কথাটা বলছি। এই দলটাকে আমি আমার তৃতীয় সন্তানের মতো দেখি। আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আমার থার্ড সন্তানটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমার এই সন্তানটা ডুবে যাচ্ছে, কিংবা ডুবিয়ে ফেলানোর চেষ্টা করা হচ্ছে। এই জায়গাতেও যদি আমি বিভক্ত হই, দেখেন শেখ হাসিনা সংগ্রাম পরিষদও জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছে, তার বুকে ধারণ করছে আমাদের জাতীয় 4 মূলনীতি বা মুজিববাদ যেটাকে বলা হয়, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু। আবার অন্য যে গ্রুপগুলো আছে তারাও ধারণ করছে। তাহলে এই যে একটা ফাইন লাইন, একটা কোথাও সুর কেটে যাওয়ার ব্যাপারটা আছে, যেই কারণে সবাই একসাথে এক জায়গাতে বসতে পারি না। আমার নানু একটা কথা বলতেন, আমার দেশের বাড়ি তো লক্ষ্মীপুর, তো ওই ভাষা ওই সেন্টেন্সেই বলতেন, বড়র বড় গুণ হুতি ঘাস খায়। মানে যিনি বড় তিনি যে কোনো ভাবেই আসলে কাজ করতে পারেন। সে বসেও ঘাস খেতে পারে, শুয়েও ঘাস খেতে পারে, দাঁড়াও ঘাস খেতে পারে, অর্থাৎ তার সব ধরনের স্কিল আছে। আমি নিশ্চিত এখানে যারা মুরব্বী আছেন, যারা বড় আছেন, দীর্ঘ সময় ধরে রাজনীতি করেছেন, তাদের কেউ না কেউ এই ক্ষমতা আছে সবাইকে এক করে ফেলার। আমরা অনেক মারামারি করব, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমরা একজন আরেকজনকে একদম দেখতে পারবো না, আমরা একজন আরেকজনের শার্ট খুলে ফেলবো, আমরা একজন আরেকজনকে ধাক্কা দিয়ে ফেলে দিব। নট নাও। আমরা আগে নেত্রীকে দেশে ফেরাবো, আমরা এই দেশে রাজাকারের বাচ্চাদের থেকে মুক্ত করবো এই বাংলাদেশের মানুষকে, এরপরে আমরা সব ভাই মিলে আবার মারামারি করব। এই তারপরে করেন, তখন দেখা যাবে, কিন্তু এখন না। এইটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট। আমি সব ধরনের প্রোগ্রামে যাই, যেখানে বঙ্গবন্ধু আছে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী আছে, জননেত্রী আছে, জয় বাংলা আছে, আমি সবখানেই যাই। আমার আসলে কোনো ধরনের গ্রুপিং নাই। নেত্রী আমাকে পরিষ্কার করে বলে দিয়েছেন কোনো গ্রুপিংয়ে পড়া যাবে না, কোনো গ্রুপিংয়ে পড়বে না। আচ্ছা, এবার আমি আসি হলো আমাদের সাম্প্রতিক সবার এই কি হচ্ছে না হচ্ছে এই পুরো ব্যাপারটা নিয়ে। সেটা হলো যে বাংলাদেশ এখন কোন স্টেটে চলে গেছে আপনারা সেটা পরিষ্কারভাবে দেখেছেন। আজকে কিছুক্ষণ আগে আমি খালেদ ভাইকে, ওনাদের সবাইকে আমি দেখাচ্ছিলাম যে একটি মাদ্রাসার ছেলে কথা বলছে, তার আশেপাশে সব মাদ্রাসার ছেলে দাঁড়িয়ে আছে। আমি এদেরকে এক ধরনের বেনিফিট অফ ডাউট দিতাম। আমার এক ধরনের সহমর্মিতা মাদ্রাসার ছেলেপেলের প্রতি ছিল। আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, এরা কোরবানি ঈদের সময় আমাদের বাড়িতে আসতো একটু মাংসের জন্য, একটু খাবারের জন্য, চাঁদার জন্য। তারপরে কোরবানি ঈদের সময় যে চামড়াটা, সেটা মাদ্রাসাতে দিয়ে দেওয়ার আমরা অনেক সময় দিয়েছি। সেটা সবসময় আমরা এদেরকে দেখেছি। আমি আপনাদেরকে বলছি 90-এর দশকের কথা বলছি বা তারও আগের সময়ের কথা বলছি। আমাদের দেশে ব্যাপারটা এমনও হতো যে ধরেন কারো কোনো টাকা পয়সা নাই পড়াশোনা করবার, তাদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেখানে তারা ফ্রি খাচ্ছে যাচ্ছে। এগুলোকে একসময় আমি খুবই পজিটিভ ভাবে দেখতাম। এই কারণে দেখতাম যে ঠিক আছে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হচ্ছে, ধর্মের মধ্যে তো আসলে ভালোই থাকার কথা, মোরালিটি যদি ওইখান থেকে গ্রো আপ করে, সমস্যা কোথায়? কিন্তু আমার সমস্ত বিষয় নিয়ে আমি এই সময় দেখতে পেয়েছি
যে বাংলাদেশে অ্যাটলিস্ট যদি গত 3 দিনের নৈরাজ্য অ্যানার্কি যদি আপনারা লক্ষ্য করেন, সবগুলা মাদ্রাসা ছেলে পেলে, সবগুলা। এদের আবার নতুন স্টাইল হয়েছে, এদের মধ্যেও তো সেক্ট আছে, এত বড় চুল থাকে, আবার অনেক বড় দাঁড়া থাকে, এগুলো হচ্ছে সব আইএস, হিজবুত তাহরির। এদের মাস্টার মাইন্ড মানে এদের পিতা হচ্ছে জামাত ইসলামী, জামাত ইসলামীর শাখা হচ্ছে হিজবুত তাহরির, জামাতুল মুজাহিদিন এরা। তো আমি দেখলাম যে আজকে একটা ছেলে প্রকাশ্যে বলছে যে নবীকে যদি অবমাননা করা হয়, আল্লাহ রাসূলকে যদি অবমাননা করা হয়, তাহলে তাকে প্রকাশ্যে খুন করতে হবে। তাহলে আমার রাষ্ট্রের আইন গেল কোথায়, আদালত গেল কোথায়? আমার দেশের কোন জিনিসটা আছে যেটা আসলে অপারেট করছে? আপনারা জানেন যে 12ই অগস্ট, গত বছরের 12ই অগস্ট, এই টোকাইগুলা তারা সময় বেঁধে দিয়েছে দুপুর 1টার মধ্যে বিচারপতি ওবায়দুল হাসানকে নেমে যেতে হবে। ওবায়দুল হাসান তার সম্মান রক্ষার্থে অ্যাপেলেট ডিভিশনের সবাই সেখান থেকে সরে যান। এরপরে তারা সিদ্ধান্ত নিয়েছে সন্ধ্যা 6টার মধ্যে রিফাতকে প্রধান বিচারপতি করতে হবে। তাহলে বাংলাদেশের প্রধান বিচারপতি কে নির্বাচিত করলো হচ্ছে এই টোকাই জঙ্গিরা। সেই লোকটা এখন প্রধান বিচারপতি হয়ে বসে আছে, সেই লোকটা বেঞ্চ সেট আপ করছে, সেই লোকটা বিচারের প্রধান হয়ে বসে আছে। এই হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশে প্রকাশ্যে হত্যার কথা বলা হচ্ছে, 32 নম্বরটা ভেঙে ফেলেছে চোখের সামনে। আপনারা আজকে যা যা অরাজক দেখেছেন, আমার এই মুহূর্তে বা এই ঘটনাগুলো দেখে আপনাদেরকে একটা ঐতিহাসিক ঘটনার কথা আমি মনে করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে ইরানের যেই বিপ্লব হয়েছে সেটি। আপনাদের মধ্যে এখানে অনেকেই জেনে থাকবেন যে আয়াতুল্লাহ খোমেনি 17 বছর প্যারিসে ছিল, ফ্রান্সে ছিল। তো রেজা শাহ পাহলভীদের বিরুদ্ধে আপনার আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের পুরোধা যারা ছিল একদম সামনের সারিতে, তারা ছিল বামপন্থী রাজনীতিবিদরা ছিল, বিশেষ করে তুদে পার্টির কথা বলা যেতে পারে। মজার ব্যাপার হচ্ছে যে এই তুদে পার্টি নিজেদেরকে প্রগতিশীল মনে করত। রেজা শাহ পাহলভী কিন্তু খুবই প্রগতিশীল একজন মানুষ ছিলেন। আজকে বহু বছর পর রেজা শাহ পাহলভীর কথা মানুষ স্মরণ করে যে সেই সময়ের ইরান আর এই সময়ের ইরান। সেই সময় ইরানে কিন্তু একটা চুল খোলার জন্য কোনো মেয়েকে হত্যার শিকার হতে হয়নি। সেখানে খুবই একটা মডার্ন কালচার ছিল সেই আপনার 60-70s এর সময়। তো আয়াতুল্লাহ খোমেনি যখন ফিরল, এই দেশটি হয়ে গেল ইসলামিক রিপাবলিক। আন্দোলন করলো কে আর ক্রিম খেলো কে? এরপরে কি হলো? আয়াতুল্লাহ খোমেনি একে একে সমস্ত বামপন্থী দলগুলো যারা আছে বা অ্যাক্টিভিস্ট আছে, এদেরকে শুলে চড়ানো শুরু করলো, মারা শুরু করলো। আমাদের দেশে কি হলো? প্রথম আলো, ডেইলি স্টার, মানে দালালেরও অধিক। কয়দিন আগে মতিউর রহমান বলেছে না যে শেখ হাসিনা এই করেছে সেই করেছে, এখন শেখ হাসিনা চলে গেছে, আমি রয়ে গেছি, বলেছে না কয়দিন আগে? খুব গর্ব করে বলেছে না? আমাদের ছেলেপেলেরা বলেছে মতি ভাই আপনাকে তখন আর দেখতে পাচ্ছি না কোথাও, যখন তার এই প্রথম আলোটা পুড়িয়ে দিয়েছে। তোমাকে বধিবে যে গোকুলে, বলেন গোকুলে বাড়িছে সে। সো আপনি একটা সাপের বাচ্চাকে যতই আপনি দুধ কলা দিয়ে পোষেন, ওই সাপ হয়তোবা আপনার শত্রু, একটা বড় ডাইনোসরকে হয়তোবা সে ছোবল দিয়ে মেরে ফেলবে। আপনি তাকে সমর্থন দিলেন যে আমার শত্রু ডাইনোসর, তাকে মেরে ফেললো ওই সাপটা, তাই সাপকে আপনি মাথায় হাত বুলিয়ে দিলেন। সাপটা একটু স্থির হলে ছোবলটা আপনাকেও মারবে। বাংলাদেশ এখন যেই রাস্তাতে যাচ্ছে সেটা হচ্ছে একটা ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশের দিকে যাচ্ছে। গত বছরের 6ই অগস্ট ওয়াকারুজ্জামান ডিজিএফআই প্রধান জেনারেল হামিদকে ডেকে বলে আমি একটা ইসলামিক রিপাবলিক করতে চাই। তখন জেনারেল হামিদ এটার প্রতিবাদ করে। সে বলে স্যার এটা স্যার অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত হবে। বলে তুমি একটু বেশি বোঝো, তোমাদের একটা জামাতের নিয়ে তোমাদের অনেক অ্যালার্জি আছে, জামাতকে প্রধান করে চরমোনাই আর হেফাজতকে এক করো। তখন তিনি
খুবই রিল্যাক্টেন্ট একটা অনিচ্ছুক তিনি ছিলেন, অথচ ডিজিএফআই প্রধান। এরপরে যেটা হয়েছে, পাকিস্তানের যে অ্যাম্বাসেডর ছিল সৈয়দ মারুফ, এই মারুফকে দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশে একটা ইসলামিক রিপাবলিক করার জন্য। দেখেন এই লোকটি কত ধূর্ত, ভয়ঙ্কর একটা লোক। তার মনের ভেতরে ছিল সে একটা ইসলামিক রিপাবলিক করবে। সে যখন দেখলো চারদিকে ডামাডোল, আস্তে করে সে ক্যান্টনমেন্টে এসে ডিজিএফআই চিফকে সেই দায়িত্ব দিল। এই তথ্য আজকে আমি বললাম, একদিন জেনারেল হামিদ নিজে সেই কথা বলবে আপনাদেরকে। তো এই যে আজকে আপনি ওয়াকারের এই নীরবতা দেখছেন, বদমাইশের এক নম্বর যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে এই ওয়াকারুজ্জামান। এই ওয়াকারুজ্জামানের মূল টার্গেট ছিল বঙ্গবন্ধু কন্যাকে খুন করা, এবং সে চায় বাংলাদেশ একটা তালেবান রাষ্ট্রে পরিণত হোক। সে যে এই ধর্মের কথা বলে, সে যে বলে যে খুবই রিচুয়াল, আপনারা জানেন সে 400 কোটি টাকা সে পেয়েছে এই পুরো ঘটনাটার জন্য। কানাডাতে তার মেয়ে থাকে, আমেরিকাতে তার ভাই থাকে ক্যানসাসে, সেইখানে সে টাকাগুলো পাচার করেছে, সুইজারল্যান্ডে টাকা পাচার হয়েছে, এগুলো সমস্ত কিছু বের হবে। এই লোকটিকে বিশ্বাস করেছিল, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীকে, আর এই লোকটি এই ঘটনা ঘটিয়ে দিয়েছে। আপনাদের কাছে মনে হতে পারে এইরকম একটা সিচুয়েশন দেখে যে আমরা কোথায় যাচ্ছি, আমাদের গন্তব্য কোথায়, এরকম একটা অবস্থাতে আজকে আপনারা দেখতে পেয়েছেন। আপনারা হয়তো মনে করছেন যে এই হাদির জন্য জানাজাতে আসছে লোক, আমাদের কি হবে, কোথায় আছে। 1991 সাল থেকে এখন পর্যন্ত যদি ভোটের রেশিওগুলো আমরা দেখি, আমরা ধরে নিলাম যে ওরা যেটা বলছে যে লাস্টের 3টা ইলেকশন তারা মানে না। আমরা যদি 2008 সালের ইলেকশন পর্যন্ত দেখি, আপনারা কি জানেন যে 2008 সালে আমরা কত % ভোট পেয়েছিলাম? কেউ কি জানেন এখানে? আর কেউ? আমরা 2008 সালে 48% ভোট পেয়েছি। 2001 সালে যখন আমরা হেরেছিলাম, সেই সময় আমরা হারার পরেও ভোট পেয়েছি 40.something, আর তারা পেয়েছিল সম্ভবত 41 বা 40.85, সবগুলো দল মিলে। এক্ষুনি আপনারা গুগল করে জেনে নিতে পারেন। আমি হয়তো বা ফ্র্যাকশনের দিক থেকে এদিক সেদিক হবে, কিন্তু আওয়ামী লীগ 40+ ছিল। আমাদের দলের মূল ব্যাপারটা কি জানেন? ধরেন আমাদের দলে কারা সমর্থন করে? প্রগতিশীল চিন্তার মানুষ, কবি, সাহিত্যিক, দার্শনিক, খুবই ধরেন। এখন আপনি চিন্তা করেন তো যে একজন কবি লাঠি নিয়ে রাস্তায় বের হবে, আমার দলের অধিকাংশ লোক এই টাইপের না। শিক্ষিত, মধ্যবিত্ত, চলচ্চিত্র শিল্পী, আপনার কবি, সাহিত্যিক, অর্থাৎ পড়ালেখা করেছে, জ্ঞান অর্জন করেছে, এই টাইপের অংশটাই বাংলাদেশ আওয়ামী লীগের। এর মধ্যে আছে ধরেন মুটে, মজুর, শ্রমিক, কৃষক। বাংলাদেশ আওয়ামী লীগের একটা বড় ভোট তো একেবারে প্রান্তিক লেভেলের মানুষের। এই মানুষগুলোকে কোনোদিন আপনারা রাস্তাতে দেখবেন না লাঠি নিয়ে বের হতে। এই মানুষগুলোকে কখনো আপনি দেখবেন না চিল্লায় বলেন ঠিক কিনা কোম্পানিতে তারা গেছে। নীরবে এবং নিভৃতে থাকে। বিশ্বাস করেন, এই মুহূর্তে যদি ভোট হয় এবং বলা হয় যে কোনো ধরনের ইন্টারফেয়ার করবে না, কোনো ধরনের ইনফ্লুয়েন্স করা হবে না, কিচ্ছু বলা হবে না, আপনাদের কি মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগ কত % ভোট পেতে পারে? আমার প্রেডিকশন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ 52 থেকে 57% ভোট পাবে। এটা আমার প্রেডিকশন। বাংলাদেশ আওয়ামী লীগ আজকে তারা বলছে জানাজার সংখ্যা দিয়ে, তারা কি বলছে জানেন? যে এক লোকের জানাজাতে মানুষ হয়েছিল মাত্র 9 জন। এখন বলবে হাজী সাহেবের মুখটা খুবই খারাপ। মহানবীর জানাজাতে খুবই ঘরোয়াভাবে হয়েছিল। সেখানে মহিলারা একটা ঘরে, পুরুষরা একটা ঘরে। ইমাম হাসান, তার যখন জানাজা হয়েছিল সেখানে তীর নিক্ষেপ করা হয়েছিল। তার ইচ্ছা ছিল মহানবীর পাশে তিনি শায়িত হবেন, সেটাও পূরণ করা হয়নি।
আলী রাদিয়াল্লাহু আনহু উনার উনার জানাজা আসলে ঠিকমতো হতেই পারে নাই রাজনৈতিক কারণে। এরকম অসংখ্য উদাহরণ দেখা যাবে। একটা মানুষকে খুন করে ফেললো অস্ত্রের মুখে, খুন করার পর তার লাশটা কফিনের মধ্যে রেখে হেলিকপ্টার দিয়ে নিয়ে এসে বসিয়ে বলেছে কোনো জানাজা পড়ানো যাবে না, নো জানাজা, ডাইরেক্ট সমাহিত করতে হবে। সেইখানকার যেই মুরব্বীরা ছিল, আমি নামগুলো এই মুহূর্তে আমার মাথায় আসছে না, এটা নিয়ে আলাদা বইও আছে, তারা একটু রেজিস্ট করে বসলো, বলল যে উনি মুসলমান মানুষ, জানাজা ছাড়া কেমনে হবে। তখন ওই আর্মি অফিসার ফোন করে বলল যে স্যার এখানে তো মানুষজন জানাজা করতে চায়, বলে উইদিন 10 মিনিটসের ভেতরে সব শেষ করতে হবে। এরপরে সম্ভবত সময়টা আধা ঘন্টা দেওয়া হয়েছে। রিলিফের কাপড় নিয়ে এসেছে ওই ওই 9-10 জন ছিল, অস্ত্রের মুখে জানাজা পড়তে দেওয়া হবে না বলে তারপরেও 9 জন মানুষ জানাজা পড়েছে। আর আপনি ব্যঙ্গ করে বলছেন কই মানুষ হইল না তো। ভবিষ্যতে যখন এরকম মুহূর্ত আসবে, ওই অস্ত্রের মুখে যদি অস্ত্র দিয়ে ধরে রাখা হয়, বলবো যে কই আপনার এই জুলাই জঙ্গিদেরকে ডাক দেন তো। তখন আমরা খুব মজা করে বলবো কই আপনার জুলাই জঙ্গিদেরকে দেখলাম না তো। কুকুর তার মনিবের পাশে সবচাইতে বেশি ঘেউ ঘেউ করে। মনিব যখন চলে যায় কুকুর কখনো আওয়াজ করতে পারে না। ফলে এই দুঃসময় আব্দুল্লাহ আবু সাঈদ স্যার একটা কথা বলেছে, দুঃসময়ে টিকে থাকাটা সবচাইতে বড় বিপ্লব। ফলে অস্ত্রের মুখে মাত্র কিছুক্ষণ আগে পুরো ফ্যামিলিকে শেষ করে দিয়েছে। চিন্তা করেন তো, ওই 9টা লোক সাহস করে বলেছে আমি জানাজা পড়ব। এবং আরেকটা ব্যাপার কি জানেন, আপনারা কি শুনেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে মিষ্টি বিতরণ করা হয়েছে। আপনারা যদি কেউ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নথিপত্রগুলো পড়েন, অর্থাৎ আবুল হোসেন সাহেবের একটা সিরিজ আছে, 5টা বইয়ের একটা সিরিজ, কেউ যদি কিনে নিতে পারেন খুবই ভালোভাবে জানতে পারবেন। সেটা হচ্ছে শত শত মানুষ ওই দিন জড়ো হয়েছিল, ওদেরকে আর্মি পেটানো শুরু করলো এই কলাবাগান, এই যে নিউ মডেল ডিগ্রি কলেজ যেটা আছে না 32-এর মোড়ে, সেইখানে। এটা আমি কিভাবে জানতে পারলাম জানেন, ওই জেরা এবং পাল্টা জেরা যখন হচ্ছিল তখন, যে অসংখ্য মানুষ ভিড় করেছিল এবং অত্যন্ত শোকার্ত হৃদয়ে 4ই নভেম্বর যে মিছিলটা হয়েছে বঙ্গবন্ধুর বাড়ির দিকে, খালেদ মোশাররফের মা, মুজাহিদুল ইসলাম সেলিম এবং আরো যারা যারা আছেন সেখানে ছিলেন। আমি সেই মাওলানার নাম ভুলে গেছি, সেই মাওলানা চিৎকার করে বলেছিলেন যে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, হে আল্লাহ পৃথিবীতে তাদেরকে বিচার করো। এই ভয়ঙ্কর অবস্থাতেও মানুষ সেদিন তার ছবি নিয়ে, মোমবাতি নিয়ে মিছিল করেছিল। আজকের মতো কিন্তু বলেছিল মুজাহিদুল ইসলাম সেলিম এক সময় বঙ্গবন্ধুর ছবি পুড়িয়েছিল, বঙ্গবন্ধুকে আজীবন সদস্যপদ তারা রদ করেছিল, যে ডাকসুরা সদস্যপদ থাকবে না। এই মুজাহিদুল ইসলাম সেলিম যখন হাউমাউ করে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করে, আমার মাঝে মধ্যে হাসিই পায়। দেখবেন আপনারা একদিন শেখ হাসিনা করে মাতম করবে। হাই হোসেন শুনেছেন না? একদিন শেখ হাসিনার নাম ধরে মাতম করবে মানুষ। বিশ্বাস করেন, আমি তেতুলিয়াতে গিয়েছিলাম ইলেকশনের আগে, আমি সারা বাংলাদেশ ঘুরে সাক্ষাৎকার নিয়েছিলাম। বৃদ্ধ মানুষ একদম ধরেন চা খেতে এসেছে, তো আমরা যেটা করেছি, আমার সাথে ক্যামেরাম্যান ছিল, আমি জিজ্ঞেস করলাম চাচা কাকে ভোট দিবেন? তেতুলিয়ার ভাষাতে বলছে আর কারে দিমু, শেখের বেটিরে দিমু। তাই বললাম যে শেখের বেটিরে কেন ভোট দিবেন? চট করে এই চাচা কেঁদে দিলেন, কোনো কথা নাই বার্তা নাই, কেঁদে দিলেন, হাউমাউ করে কেঁদে দিলেন। কারণ তাকে বৃদ্ধ ভাতা দেয়, তাকে কেউ দেখে না, শেখ হাসিনা দেখে। এক ছেলে দিনাজপুরে রাত্রেবেলাতে খেয়ে বের হয়েছি, ওইটা যে বিহারি পল্লী আমি বুঝতে পারিনি। দিনাজপুরে অনেক বিহারি আছে, আমি জানি না আপনারা জানেন কিনা। বের হয়েছি, বের হওয়ার পর সেখানে সাক্ষাৎকার নিচ্ছি রাত্রেবেলাতে, ভাবলাম যে 2-3টা শট নিয়ে যাই। তো ওইখানে আমি হঠাৎ করে বুঝতে পারলাম এগুলো সব বিহারি, এগুলো সব হচ্ছে পাকিস্তানি টাইপের কথাবার্তা বলছে। হ্যাঁ কেন ভোট দিমু, এটা কি দেশে কি গণতন্ত্র আছে কিনা। হঠাৎ করে একটা ছেলে তার
একটা হাত নেই, দৌড় দিয়ে আসলো। সেই ভিডিওটা আমার কাছে আছে, আমি ফেসবুকে দিয়েছি। সে জোরে বলছে আমাকে যে আমি বলবো, আমার কাছ থেকে শুনে, আমার কাছ থেকে শুনেন। কি কি শুনবো? বলছে যে আমি শেখ হাসিনারে ভোট দিব। কেন ভোট দিবেন? কারণ সে প্রতিবন্ধী ভাতা পায়। 19 অগস্ট 2024 সাল, 5 অগস্টের পরে 14 দিনের মাথায় নেত্রীর সাথে যখন আমার কথা হলো, নেত্রী প্রথমে কি বলেছে জানেন? আমার দেশের মানুষদের জন্য ভাতার ব্যবস্থা করেছিলাম, এরা সব বন্ধ করে দিয়েছে। উনি কি একটা ভয়ঙ্কর মোমেন্ট পার করছেন, কি একটা ভয়ঙ্কর অবস্থা পার করছেন, যেখানে তিনি নিজের কথা বলবেন। উনার মাথাতে ঘুরে ফিরে বেরোলো জনগণ, উনার মাথাতে আসলো হচ্ছে জনগণ ভাতা পাচ্ছে না। উনাকে মনে হয় মেরে ফেলার আগ মুহূর্তে বলবে আমার জনগণ। অদ্ভুত এক মানুষ, অদ্ভুত। বাড়ি ভাঙছে, 5 তারিখ রাতে ফোন দিয়েছি, আমি তো হাউমাউ করে কাঁদছি। আমি বলছি যে আপা, আপনি এই পশ্চিমাদের সাথে একটা ডিলিংস আসেন। আমি এইভাবে বলেছি, আমরা সাধারণ মানুষ, আমরা এইভাবেই বলেছি, হ্যাঁ, কোনো প্রোটোকল মেনটেন করিনি। আপা কি বললেন জানেন? আপা বললেন যে আমি বঙ্গবন্ধু কন্যা। এই শোনো শোনো, কাঁদবে না, শোনো কাঁদবে না, একদম উনি এভাবে বললেন, কাঁদবে না, শোনো একটা কথা শোনো, শক্ত হবে, শক্ত হবে। কি হয়েছে? বাড়ি ভেঙেছে, কি হয়েছে? আমি তো আছি। আর শোনো, বঙ্গবন্ধু কন্যা, এটা মাথায় রেখে দিবে সব সময়, বঙ্গবন্ধু কন্যা দেশ বিক্রি করে না। চিন্তা করেন তো। আমার এই মুগ্ধতা, আমি প্রায় বলি আপনাদেরকে, আরেকটা তথ্য আমার মনে হয় একটু দিয়ে রাখা ভালো, যে আমার জন্য এই ফ্র্যাঙ্কফুর্ট অত্যন্ত ঐতিহাসিক একটা জায়গা। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করবার পর আমার আব্বার বিরুদ্ধে মামলা হয়। আমার বাবা অনেক কষ্টে কিভাবে 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 এই ফ্র্যাঙ্কফুর্টে চলে আসেন। আমার বাবা এখানে ছিলেন, এখানে ডয়েচে টুরিং বাস কোম্পানিতে মনে উনি চাকরি করতেন। আজকে আমার বাবার সাথে কথা হলো। আমার বাবার অত্যন্ত দীন এবং হীনভাবে আমার আব্বার জীবন শুরু হয়েছিল। আমার বাবা 42 বছর বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট মিলে দেশে ফিরে যাওয়ার পরে। কিন্তু আমার বাবা এই জায়গাতে এসেছিলেন সেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডেরই পরে। তিনি 1967 সালে 10 পয়সা চাঁদা দিয়ে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সদস্য হয়েছিলেন। সেই রিসিপ্টটা তিনি রেখে দিয়েছেন আমার কাছে, আমি এটা লন্ডনে নিয়ে এসেছি। তো আমি বাবাকে বললাম যে আপনি এই রিসিপ্ট কিভাবে রাখলেন? তো নোয়াখালীর ভাষাতে আব্বা খুবই নর্মাল ভাবে বলে, রাখি দিছি আরই। হ্যাঁ, রাখি দিছি আরই মানে এত কিছু জীবন থেকে চলে গেছে, এই জীর্ণ শীর্ণ এই রিসিপ্ট আপনার কাছে কেন? বলে রাখি দিছি আরই। এই যে রাখি দিছি আরই, এইটার ভেতরে যে তার প্রবল ভালোবাসা দলটার প্রতি। আর আমার আব্বা বলতেন শেখ সাহেব, শেখ সাহেব বলতেন, খুব বেশি বঙ্গবন্ধু বলতে শুনি নাই, শেখ সাহেব বলতেন। ওই শেখ সাহেবের মধ্যে যেই ভালোবাসা, যেই শ্রদ্ধা, ওইটা আমাদের মধ্যে, আমাদের ভাই বোনদের মধ্যে প্রবলভাবে প্রবাহিত হয়েছে। আমার ছোট বোন একবার আমাদের বাসাতে সেজান জুস এসেছিল, পাকিস্তানে তৈরি। আমার মনে আছে, পিচ্ছি, আমার বোন তখন ছোট ছিল, ছুঁড়ে ফেলে দিয়েছে। আমার ছোট বোনকে কেউ কখনো শিখিয়ে দেয়নি যে পাকিস্তানের বানানো জুস ছিঁড়ে ফেলে দিতে হবে, পাকিস্তানের সেমাই বাসাতে রাখা যাবে না, পাকিস্তানের ড্রেস কিনা যাবে না। ওই ছোট্ট বয়সে আমার বোনটা, এগুলো আমাদের মধ্যে প্রবাহিত হয়েছে। এগুলো না ফ্যামিলি থেকে শেখার ব্যাপার, দেখে দেখে শেখার ব্যাপার। ফলে আমি আওয়ামী লীগকে সমর্থন করি যেমন ওই বাবার রাজনৈতিক প্রজ্ঞার জায়গা থেকে, কিন্তু আমি বলি আমি পড়াশোনা করে আওয়ামী লীগ করি। শুধুমাত্র অন্ধের মতো আমি আওয়ামী লীগ করি না, কিন্তু আমি পড়াশোনা। একটা মানুষ 14 বছর তার জীবনের জেলে ছিলেন, 14 বছর। একবার ভাবেন তো, 55 বছর বেঁচেছে। বুঝতে শিখেছেন কবে থেকে? ধরলাম 15 বছর,
সরি 15 বছর বয়স থেকে, আচ্ছা আমি আর একটু কমা ধরি 12 বছর বয়স থেকে, 12 বছর যদি 55 থেকে বাদ দেই কত বছর থাকে? 55 থেকে 12 গেলে কত থাকে? হ্যাঁ, এর থেকে 15 বছর 14 বছর বাদ দেন, একটা মানুষ একটা দেশ এনে দিল, আমার একটা পাসপোর্ট এনে দিল, আমার সমস্ত কিছু, আমার এই মাথার চুল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত সমস্ত কিছু এনে দিল। আমি অ্যাসাইলাম কেস করি তো প্রচুর, আমার ক্লায়েন্টদের মধ্যে বিশেষ করে উগান্ডা, তারপর যুদ্ধ বিধ্বস্ত সাউথ সুদান, এদের না কোনো রাষ্ট্র নাই। আমি দেখতে পাই একটা রাষ্ট্র ছাড়া মানুষ কত কত নিরুপায় হয়। হি অর শি ডাজন্ট নো যে তার দেশ কোনটা, সে বলতেই পারে না তার দেশ কোনটা। ধরেন যুদ্ধ শিশু আফগান তালেবান ওই ইতে ক্যাম্পে জন্মেছে, এখানে কিভাবে কিভাবে যেন এসেছে, সে বলতেই পারে না তার দেশ কোনটা। তখন আমি বুঝতে পারি একটা পাসপোর্টের মর্যাদা। সেই মানুষটাকে আপনি মেরে ফেললেন, মেরে ফেলার পর 50 বছর পর তার বাড়িটাকে ভেঙে ফেললেন, তারপর তার ভাস্কর্যের উপরে উঠে আপনি ভয়ঙ্কর নোংরামো করলেন, চারবার তার বাড়ি আপনি ভাঙতে গেলেন। আমার মনে হয় বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন, যারা কালকে একটা ছেলেকে দেখলাম ওর ঘাম ঝরে পড়ছে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে ভাঙতে, ওর এত কষ্ট হচ্ছে রে ভাই, হাতুড়ি এত বড়, ছেলেটা খুবই সুটকা পটকা, সে ভাঙছে, কি এক প্রবল ঘৃণা, কি এক প্রবল তাড়নাতে সে ভেঙে যাচ্ছে। তো আমি একসময় ট্রমাটাইজ হতাম, কিন্তু কালকে হই নাই। আমার মনে হয় বঙ্গবন্ধু যদি থাকতো, বঙ্গবন্ধু কি বলতো জানেন? বাবারে একটু খায়া তারপরে ভাঙ, একটু জিরে আনে, তোর তো অনেক কষ্ট হচ্ছে রে। যা বলতো, তোর তো অনেক কষ্ট হচ্ছে রে, তুই একটু জিরে আনিয়া ভাঙ। এটাই হচ্ছে বঙ্গবন্ধু। সো আমার কাছে মনে হয় যে আপনি জানেন যে উই পোকা নিজেরা নিজেদেরকে খায়, আমরা উই পোকা নিজেরা নিজেদের সংস্কৃতিকে খাচ্ছি, ধর্মের আফিমে আমি শেষ হয়ে যাচ্ছি। একটা দেশের 95% মানুষ মুসলমান, সেখানে আপনি কি ইসলাম কায়েম করবেন? সেখানে একমাত্র ধান্দাবাজি কায়েম করা সম্ভব, কারণ সবাই তো মুসলিম। সেখানে আপনাকে বলছে ইসলাম খাতরা মে হ্যায়, ইসলাম নাই, সব নাস্তিক। সাপুরের বাক্সে যদি পৃথিবীতে আজকে ঘোষণা দেওয়া হয় যে আজকে থেকে পৃথিবীতে আর কোনো সাপ নাই, তাহলে সাপুরে খেলা দেখাবে কি নিয়ে? তখন তাকে দড়ি দিয়ে খেলা দেখাতে হবে, ওই দড়িকে সাপ মনে করিয়ে খেলা দেখাতে হবে। ঠিক এই মোল্লাদের, ও সবাই মুসলিম, তাহলে ও রাজনীতিটা করবে কি নিয়ে? ওর চিল্লায় বলেন ঠিক কিনা বলার দরকার কি? কারণ ওর তো ব্যবসা টিকবে না, ওর তো চাকরি থাকবে না। তাই ও চারদিকে আপনাকে দেখায় ওই যে নাস্তিক, ওই যে নাস্তিক, ওই যে নাস্তিক। তার তো বানাতে হবে। ঠিক একইভাবে ভারতীয় আধিপত্যবাদ, আপনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছেন, মানে সিম্পলি আপনি এখানে তলোয়ার চালাচ্ছেন। আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে তলোয়ার চালাচ্ছেন কেন? বলে এই যে শত্রু, এই যে শত্রু, খোলা তলোয়ার চালাচ্ছে। সিমিলটেনিয়াসলি 50,000 টন চাল নিয়ে আসছে ভারত থেকে, একই সময়ে একই সপ্তাহে। যখন দেখছি ভারতীয় আধিপত্য নিয়ে কথা বলছে, আবার ওই একই সময় ফেসবুকে স্ক্রলিং করতে দেখছি যে ভারত থেকে 50,000 টন চাল এলো। খুব হাসি লাগে। ফলে এই ভারতীয় আধিপত্যবাদের গল্প যদি আপনাকে না খাওয়ানো হয়, তাহলে ওই অংশটাকে খুশি করা যাবে না। ভারতীয় আধিপত্যবাদ না, আসলে ওরা হিন্দু, এইটাই হচ্ছে মূল সমস্যা। ওইটা যদি সৌদি আরব থাকতো, ও যদি লাথি দিত, ও যদি
সীমান্তে প্রতিদিন মারতো, কাইফা হালুকা, তখন এইটা বলতো, ইয়া হাবিবি, ঠিক কাজ করছো। কারণ ও তো সৌদি আরব, ও লাথি তো অনেক মিষ্টি। আমার কথা বিশ্বাস হচ্ছে না? আল্লাহ যদি কোনোভাবে মানে যদি ওই ক্ষমতা থাকতো, আমি এই ভারতকে একটু সৌদি আরব করে দিতাম একটা বছরের জন্য, আপনারা দেখতেন। তখন আমাদেরকে পেটাতো, মারতো। এই যে আমাদের মেয়েরা ওইখানে গিয়ে নির্যাতিত হয়, কোনোদিন কোনো হুজুরকে বলতে শুনেছেন? কোনোদিন কোনো হুজুরকে বলতে শুনেছেন? আমাদের এই যে সিলেক্টিভ অ্যাগনি, সিলেক্টিভ পেইন, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। আমার মাসুদকে কয়জন মনে রেখেছে যে বাচ্চার জন্য ওষুধ কিনতে গিয়ে বলো, ভাই একটু পানি দেন? কি পাশবিক! একটা মাইক্রোফোন ধরে বলছে, আপনি এখানে আইছিলেন কেন? ও মারা যাচ্ছে, দেখেছিলেন না ভিডিওটা? তোফাজ্জল ভাত খাওয়াইছে, কেমন লাগে রে তোফাজ্জল? খুব। বাবা ভাত খাওয়ানোর পরে মেরে ফেলছে। বাবার জন্য ওষুধ কিনতে এসেছিল শামীম মোল্লা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, মেরে ফেলেছে। হ্যাঁ, দীপু চন্দ্র দাস ধর্ম অবমাননা করেছে। কোথায় ধর্ম অবমাননা করেছে তা জানি না, কিন্তু করছে। কোথায় করেছে? আরে দূর মিয়া, তা জানি না, করেছে। তো এখন মাইরা ফেলতে হবে। পিটালো, আগুন ধরিয়ে দিল। আচ্ছা, আমি যখন বা আমরা যখন দেশে ফিরব, আমি জানি না আপনাদের এরকম হয় কিনা, আমি আজকাল ট্রমাটাইজ হয়ে যাই এইটা চিন্তা করে। আমি যখন দেশে ফিরব, আমার খালি মনে হবে আমার পাশে বসে থাকা এই লকে জিভ বের করা এই ছেলেটাও ঠিক এরকম নোংরা, খালি সুযোগের অভাবে কিছু বলছে না। আমি একটা মানুষকে বিশ্বাস করতে পারবো না। কি নর্মাল চেহারা, কি সাধারণ চেহারা, দেখে বোঝার কোনো উপায় নাই। ও গিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। ছোট একটা বাচ্চা, এতটুকু বাচ্চা, এটা লাথি মেরে আসলো। ছোটবেলাতে দেখেছি আমাদের 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 পাশের বাসার চুলটাকে একেবারে ভাঁজ করে কাঁধের মধ্যে একটা টিফিন ক্যারি নিয়ে, হাতে একটা ব্যাগ নিয়ে অফিসে যায়। 10টা থেকে 5টার অফিস করে, নির্বিরোধী। প্রতি শুক্রবারে নাভির মধ্যে তেল দিয়ে সূর্যে রোদ পোহায়। একেবারে ছা পোষা এক মধ্যবিত্ত এলাকাতে ছিনতাইকারী ধরা পড়েছে। একদিন গিয়ে দেখি এই লোক সবার গিয়ে লাথি দিচ্ছে। আমি আমার ওই শৈশবের ওই ট্রমা থেকে এখনো বের হতে পারি নাই। তার মানে এই যে একেবারে নির্বিরোধী বাংলাদেশিদের চেহারা দেখেন, এর ভেতরে পশুত্ব। আমি বাঙালিকে, এই বাংলাদেশিদেরকে আমি বিশ্বাস করতে পারি না। এরা বঙ্গবন্ধুকে মেরেছে, এরা বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়েছে, এরা মানুষকে খুন করে। পৃথিবীর এই মুহূর্তে দাঁড়িয়ে পৃথিবীর আর কোন রাষ্ট্র একটা জীবন্ত মানুষকে পুড়িয়ে ফেলে? খোঁজেন তো। আচ্ছা, অনেক বলেছি, অনেক কিছু বলেছি। আমার বা আমাদের করণীয় জায়গাটা একটু অল্প করে বলি। আপনাদেরকে আমি একটা গ্যারান্টি দিতে পারি, আমি আপনাদের ওই এনকারেজমেন্টের জন্য বা আপনাদের মন ভালো হবে এটার জন্য আমার কথা বলার কোনো শখ নাই। আমরা ক্ষমতাতে আসছি, আমি জানি কোথায় কোন মেকানিজম হচ্ছে আমার ধারণা আছে, কোথায় কি হচ্ছে আমার ধারণা আছে। তার আগে এটা বলে নেই, এই জুলাই সন্ত্রাসী ওসমান হাদি, ওকে মারাতে আওয়ামী লীগের কি লাভ? এই যে বলছে আওয়ামী লীগ মেরেছে, বলেন তো, আপনারা বলেন কি লাভ হইল? আপনার যেখানে ওসমান হাদি যা বলছে, এটা তো গ্রামের আর একটা ছেলে বলছে, চারদিকে তো বলতে শুনেছি আমি। ওয়াই ওসমান হাদি শুড বি টার্গেটেড বাই আওয়ামী লীগ? নো রিজন। এই ওসমান হাদি মারা গেলে কার সুবিধা হয়? জামাতের সুবিধা হয়। তাহলে আমরা একটা জিনিস পড়েছি আইনের মধ্যে, আমরা ক্রিমিনোলজিতে বিশেষ করে, যে গোয়েন্দারা প্রথমে দেখে মোটিভ কি, দেখে কে বেশি বেনিফিটেড হয়েছে,
তাকে গিয়ে ধরে, বুঝতে পারে যে এই ঘটনা ঘটলে কার বেশি সুবিধা পাওয়া যাবে। এই ওসমান হাদিকে কেন্দ্র করে আপনারা এখন যা দেখতে পাচ্ছেন, যা দেখছেন, এটা কিছুই না। আপনি ফ্রি ক্ষমতা পেয়েছেন। আপনি যদি কোনোভাবে টিকে যেতে পারেন, এনসিপি আর জামাত সব প্রশাসনে ওরা, তাহলে কার লাভ? ইলেকশন না হলে কার লাভ? যদি ধরেন আমাদেরকে ছাড়া ইলেকশন হয়, আমরা ধরেন নাই, তাহলে কার আসার সম্ভাবনা আছে? আমরা বলতে পারি বিএনপির আসার সম্ভাবনা আছে। এই তো, যেহেতু আমাদের পরের বৃহৎ দল তারা, মানে আপনি ওই গেস আপনি করতেই পারেন। তাহলে বিএনপি যদি ক্ষমতাতে আসে, তাহলে জামাত আর এনসিপির অস্তিত্ব থাকলো না। তাহলে যতদিন পর্যন্ত আপনি এটা ধরে রাখতে পারবেন, কার লাভ? ওরা বলছে যে যা করতে পারেনি তা করবে, অর্থাৎ তারা যেটা করবে সংবিধানকে বাতিল করে তারা একটা বিপ্লবী সরকার বানাতে পারে, আরো ঘটনা তারা ঘটাতে পারে, যেটা আমি বুঝলাম, মনে হলো। সো আমাদের করণীয় যে জায়গাটা, এইখানে আমি জানি না বললে সমস্যা হবে কিনা, এখানে আছেন যে 5ই আগস্টের পর থেকে কেউ তো কথা বলতে পারছে না। পত্রিকা তৈরি করে সেই পত্রিকা আমাদের সামনে এনে দিয়েছে, স্টাফরা কাজ করছে, দিন রাত এক করে গাটের পয়সা খরচ করে পত্রিকা চালাচ্ছে, এমন মানুষ এখানে আছেন। আমি নাম বললাম না, এটা বললাম না, যদি কোনো প্রবলেম হয়, সবারই তো ফ্যামিলি বাংলাদেশে আছে। এই মানুষগুলো এখানেই বসে আছে, কাজ করছে। আপনারা আজকে এত সময় খরচ করে এই প্রোগ্রাম করতেও তো আপনাদের টাকা খরচ হয়েছে, হল ভাড়া, খাওয়া দাওয়া, সবকিছু। কেন করছেন? কিসের জন্য করছেন? তাই তো। সো আমার কাছে মনে হয় যে আপনারা শুধুমাত্র জার্মানিকে টার্গেট করেন। জার্মানির আপনার রাজনীতিবিদ, জার্মানির কবি, জার্মানির সাহিত্যিক, জার্মানিতে যারা সুশীল সমাজ আছে, আপনারা এখানে যারা সিনিয়র ভাইয়েরা আছেন, যেমন আমাদের খালেদ ভাই আছেন, আমাদের হাফিজ ভাই আছেন, আপনারা যেটা করেন, আমি বলবো ছাত্রলীগের ছেলে, যুবলীগের ছেলেদেরকে একটু কাজে লাগান। আপনারা মুরব্বী হিসেবে থাকেন। একটা জিনিস অদ্ভুত লাগে আমাদের, আমি দেখি যে অনেক মানুষ বছরের পর বছর ক্ষমতায় থাকে, খালি মানে পথটা ছাড়ে না। অনেককে আমি দেখেছি। এই বাচ্চাদের কাছে দিয়ে দিতে হবে এগুলা, যে এই তুমি করো, এটা তোমার সময় আসছে। ছাত্রলীগের ছেলেকে কাজে লাগাতে হবে, আমার পাইপলাইনে নেতা তৈরি করতে হবে। সো ছাত্রলীগের ছেলে, যুবলীগের ছেলে, তাদেরকে দিয়ে আপনারা যেটা করেন, একটা দলকে দায়িত্ব দেন। ছাত্রলীগের ধরেন এই যে অনিমরা এসছে, রোহানরা এসছে, ওদেরকে ধরে এনে দায়িত্ব দেন। এই অনিম শোনো, ওই যে আমার এক ছোট ভাই আছে আবির, আমার স্কুলের ছোট ভাই, তো এদেরকে দায়িত্ব দিতে হবে এইভাবে, এই শোনো, তোমাদের 4 জনের কাজ হচ্ছে এই জার্মানিতে কারা কারা কবি এবং সাহিত্যিক আছে লিস্ট তৈরি করো। ওরা লিস্ট তৈরি করলো, ওদের কাছে বাংলাদেশের এই দুর্দশার চিত্র তুলে ধরেন, চিঠি লেখেন জার্মান ভাষায়। ওরা ওদের একটা কলামে যদি বলে, একটা লেখায় বলে, ওইটা আমার থেকে, আমি যেই কথাটা বলে লাভ হয় না, তার 500 গুণ লাভ হবে। এখানকার প্রত্যেকটা এমপি, আমি জানি না আপনারা এমপি তো বলেন নাকি, সংসদ সদস্য নাকি কি বলেন, পার্লামেন্ট মেম্বার, প্রত্যেকটা পার্লামেন্ট মেম্বারের কনস্টিটিউন্সিতে একটা না একটা বাঙালি পাবেন। বার্লিন, মিউনিক, বন, যেখানে যেখানে, ফ্র্যাঙ্কফুর্ট, প্রত্যেকটা কতগুলো আসন আছে এখানে, কতগুলো এমপি আছে? 600। এই 600 জায়গাতে আমাদের লোকজন পাবেন। ওই এলাকার কনস্টিটিউন্সির অধিবাসী হিসেবে তাকে দিয়ে চিঠি লেখান যে আমার দেশে, বিশেষ করে দীপু চন্দ্র দাস, এইটার ব্যাপারে আপনারা একটা ব্যবস্থা নেন। চিঠি লেখেন। আপনারা ইউরোপিয়ান ইউনিয়নের কর্তা ব্যক্তিদের কাছে চিঠি লেখেন। এইখানকার মেইন স্ট্রিম জার্মানদেরকে নিয়ে সেমিনার করেন। আপনারা একটা চ্যারিটি ফান্ড করে প্রত্যেকে 10 ইউরো, 5 ইউরো, 100 ইউরো, 50 ইউরো দিয়ে একটা আপৎকালীন ফান্ড তৈরি করেন, যেটা দিয়ে আপনারা এরকম প্রোগ্রামগুলো করতে পারবেন। একজনের উপর দিয়ে, দুজনের উপর দিয়ে প্রোগ্রাম হবে না। সো আমার তরফ থেকে যদি কিছু বলার থাকে, এইটা হচ্ছে আমার বলার। আপনারা যদি প্রত্যেকটা মানুষ এগিয়ে নিয়ে না আসেন, আপনার কাছে মনে হবে যে নিজুম মজুমদার তো বলছে, এত বিশেষণ আমাকে দিচ্ছেন যে নিজুম মজুমদার ঘুরে বেড়াচ্ছেন, পৃথিবীর বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, প্রধানমন্ত্রীর কাছের লোক। আপনাকে নিয়েও তো আমি এটা বলতে চাই, অর্থাৎ আপনাকেও হতে হবে ওইটা। একা আমি করব, আমি তো সারাদিনের 10টা ঘটনা আমি কভার করতে পারবো না।
সো আমার আরো 8টা লোক লাগবে, কারণ আমার 8টা ঘরটাই কাভার করতে হবে। সো আপনারা এটা করেন। এবং এখানকার তরুণরা, বিশেষ করে আমি তো এখানে যাদেরকে, যেই সব তরুণদেরকে আমি চিনি, যাদের নাম আমি বলেছি, তারা অসম্ভব শক্তিশালী ছেলে পেলে, এদেরকে কাজে লাগান। আজকে এটা একটা যুদ্ধ এবং অনেক কিছুই হবে, অনেক কিছুই হচ্ছে। আমরা অতি দ্রুত দেশে ঢুকবো এবং এই রাজাকারের বাচ্চাদের থেকে ক্ষমতা ছিনিয়ে নিব, সেই ব্যবস্থা হচ্ছে। শোনেন, আপনাদেরকে আশা জাগানোর জন্য আমি কিচ্ছু বলি নাই, যা সত্যি তা বলছি। আমরা দেশে ঢোকার জন্য সমস্ত ব্যবস্থা হচ্ছে এবং এইটা রেডি থাকেন জামা কাপড় নিয়ে, যে আপনাকে ধুম করে দেশে চলে যেতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।